আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে। সেই মুহূর্তটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই মুহূর্তে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেই কেন্দ্রীয় অফিসের সামনে। সেটি কিন্তু আপনাদেরকে আসলে বাংলাদেশে ইনডিরেক্ট অভ্যুত্থান ঘটে গেছে। ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই, দেশ এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাকে হাত পা বেঁধে তার ক্ষমতা সেনাবাহিনী আগেই নিয়ে নিয়েছে এবং এটা 2-3 দিন আগে ঘটেছে। বিভিন্ন উপর হামলার 48 থেকে 50 ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে। যে কোনো মুহূর্তে আওয়ামী লীগকে ফিরে আসতে পারে। আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে পুশ করে ঢুকে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের সভানেত্রী যেহেতু বলছে যে শেখ হাসিনা কাছাকাছি আছেন, তিনি যে কোনো মুহূর্তে পুশ করে ঢুকে পড়তে পারেন। সেনাবাহিনী সত্যিকার অর্থে ব্যবস্থা নিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আজকে যদি সেনাবাহিনী উঠে যায় তাহলে বাংলাদেশ এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের মুখে পড়বে। এই পরিস্থিতিতে হঠাৎ করেই জরুরি বৈঠকে বসেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে। আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে। সেই মুহূর্তটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই কিন্তু যে ছাত্র জনতা যায় জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু প্রবেশ করেছিলেন এবং সেখানে কিন্তু তারা ভাঙচুর এবং আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ শুরু করা হয়েছে এবং আমরা দেখছি যে আগুন জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেটিকে নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসন লাঠি চার্জ শুরু করেছেন এমনটি কিন্তু আমরা দেখছি। এবং যারা ছাত্র জনতা রয়েছে এবং গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে লাঠি চার্জের মাধ্যমে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে, ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি পুলিশ কিন্তু এই মুহূর্তে যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেটি কিন্তু দাউ দাউ করে কিন্তু এখনো জ্বলছে। আমরা কিন্তু সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে যদি সেনাবাহিনী উঠে যায় তাহলে বাংলাদেশ এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের মুখে পড়বে। অনেকে আবার বলবেন যে সেনাবাহিনীর থেকেও তো কোনো লাভ হচ্ছে না, সেনাবাহিনী থেকেও প্রতিনিয়ত মব হচ্ছে, বিশৃঙ্খল পরিবেশ ঘটছে, কিন্তু সেটার একটা লিমিট আছে। ধরুন 5% ঘটছে, এই 5%টা সেনাবাহিনী আজকেই ব্যারাকে ফিরে যাক, আজকে দুপুর থেকে উঠে যাক, দেখবেন রাত থেকে বাংলাদেশে ভয়াবহ তাণ্ডব শুরু হয়ে গেছে এবং আলটিমেটলি সেই ঘটনাটি ঘটবে। সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, সেটি সাময়িক সময়ের জন্য, বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য এবং যারা প্রতিনিয়ত সেনাবাহিনীকে গালিগালাজ করেন তাদেরকে দেখানোর জন্য, দেখো যে আমরা উঠে গেলে তোমাদের কি হয়। এবং উঠে যাবে, উঠে গিয়ে এরপরে যে জন্য নামবে সেটি বাংলাদেশকে উদ্ধারের জন্য নামবে। আমরা ধীরে ধীরে সেই পরিস্থিতির দিকেই যাচ্ছি। এই ইন্ধনদাতা পিনাকি ভট্টাচার্য গতকাল ভিপি নূরের হামলার ঘটনা একটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে আজকে হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রাকিব, অধিনায়ক ইস্ট বেঙ্গল, বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিলেন ও লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমানের সরাসরি নেতৃত্বে সেনাবাহিনীর কোন অফিসারের নেতৃত্বে গতকালকে ভিপি নূরকে মারা হয়েছে, হামলা হয়েছে, সেটি উদ্ধার করে ফেলেছেন পিনাকিরা। আর হামলার মূল হোতা 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ, তার আদেশেই রকিব ও আফজাল হামলা করেছে। গণ অধিকার কার্যালয়ের ভেতরে আসবাবপত্র ভাঙচুর, এর পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপর হামলা করে সেনাবাহিনী। জাতীয় পার্টি এবং জিএম কাদেরকে রক্ষায় ওয়াকার সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে। গেল রোজায় হাসনাত ও সার্জিসকে ডেকে ওয়াকার টেবিল চাপড়ে রিফাইন আওয়ামী লীগ নিয়ে যে হুমকি দিয়েছিল সেটির বহিঃপ্রকাশ নূরের উপর আজকের হামলা। পিনাকির কথায় এটি স্পষ্ট যে সেনাবাহিনী সত্যিকার অর্থে ব্যবস্থা নিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং এই ব্যবস্থাটা তাদের খুব স্বাভাবিকভাবে ভালো লাগছে না। অথচ এই সেনাবাহিনী এই যে জুলাই আগস্টের সহিংসতাকারীদের গোপালগঞ্জ থেকে এপিসিতে করে বাঁচিয়ে নিয়ে এসেছিল। আমি বরাবর বলি, আমি সব সময় বলি যে সেনাবাহিনী কিন্তু যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। এই ঘুরে দাঁড়ানো শুরুটা হবে, এই যে দাবি উঠছে, পিনাকি দাবি করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। আমরা সেটি দেখবার জন্যই অপেক্ষা করছি যে সেনাবাহিনী, এবং আমরাও এই দাবির সাথে সুর মিলিয়ে একইভাবে বলবো যে সেনাবাহিনী দয়া করে আপনারা ব্যারাকে ফিরে যান। কারণ আপনারা যতক্ষণ মাঠে আছেন, দেশে যা আছে যতটুকু আছে এর জন্য
এই মব সন্ত্রাসের জন্য, বিশৃঙ্খলার জন্য আপনাদের উপরে কিন্তু দায় দায়িত্ব চেপে যাচ্ছে। আপনারা হয়তো সঠিক দায়িত্ব গতকালকে যেমন দায়িত্ব পালন করেছেন, এইভাবে যদি দায়িত্ব পালন করেন, দেশ এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে। এভাবে চলতে থাকলে আগামী 3 মাস 6 মাসের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ধ্বংসকারীরা সেই এজেন্ডা নিয়েই মাঠে নেমেছে। তাই তাদের দাবির সাথে আমরাও বলতে চাই, পিনাকি ভট্টাচার্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি বা অন্যরা যারা দাবি করছেন যে সেনাবাহিনীর দিকে অভিযোগের অঙ্গুলি নির্দেশ করছেন, তাদের দাবির সাথে আমরা সাধারণ মানুষও বলতে চাই যে সেনাবাহিনী দয়া করে আপনারা ব্যারাকে ফিরে যান। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আবার 2 মাসের জন্য বারবার একটা সময় আসছে, দরকার নেই, বাড়াবার দরকার নেই। আপনারা দয়া করে ব্যারাকে ফিরে যান এবং সাময়িক সময়ের জন্য ব্যারাকে ফিরে গিয়ে আপনারা নিজেরা নিজেদের সাথে একটু বোঝাপড়া করুন, আত্মোপলব্ধি করুন যে গত 1 বছরে বাংলাদেশটা কোথায়। কোনো দল করা লাগবে না, কোনো দলকানা হওয়া লাগবে না। একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার দৃষ্টিতে বলছি যে একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে বাংলাদেশকে কোথায় নামিয়ে ফেলানো হয়েছে, কোথায় নামিয়ে দিচ্ছে। দয়া করে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, আপনাদের যে মান মর্যাদা গত 1 বছরে ক্ষুণ্ণ হয়েছে, এটিকে উদ্ধার করুন। আপনারা যদি ধ্বংস হয়ে যান, আপনারা যদি শেষ হয়ে যান, তাহলে বাংলাদেশ আর থাকে না, বাংলাদেশ আর থাকবে না। এজন্য এদের সাথে আমরাও দাবি করব, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যান, ফিরে গিয়ে বাংলাদেশে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক এবং ওই পরিস্থিতিটা থেকে উদ্ধার এবং ওটা থেকে এই বাংলাদেশকে উদ্ধারের কার্যক্রম আপনারা শুরু করুন। শুরু করার জন্যই আপনারা ফিরে যান। এই মুহূর্তে আপনাদের জরুরি সত্যিকার অর্থে ব্যারাকে ফিরে যান। দেশে গৃহযুদ্ধ বেঁধে যাক। আজকে গৃহযুদ্ধের চেয়ে কোনো অংশে কম না বাংলাদেশের পরিস্থিতি। কাজেই সেনাবাহিনী মাঠেও থাকবেন, গৃহযুদ্ধ হবে, এই যুদ্ধের আপনারা দায় নেবেন, নিয়ে মাঠে থাকবেন। এই কাজ করবেন না। আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ফিরে যান, ফিরে গিয়ে দেখুন কি হয় এবং দেখুন যে যখন একদম চূড়ান্ত জীবন শেষ হয়ে যাচ্ছে দেশের মানুষের, তখন আবার নামুন পূর্ণ শক্তিতে। এই বন্দোবস্তের মধ্যে নয়, ভিন্ন বন্দোবস্ত। সেটি কোনো ভিন্ন সরকার, সেটি আপনাদের তত্ত্বাবধানের সরকার, আপনাদের নিজেদের সরকার। সবকিছুর উদ্দেশ্য হবে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন। সেই লক্ষ্যে আপনারা কাজ করুন। নইলে বাংলাদেশ যদি ব্যর্থ হয়ে যায়, এর দায় বাংলাদেশ সেনাবাহিনীকেও নিতে হবে। আজকে কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আপনাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশকে বাঁচানো সম্ভব নয়। আবারও বলছি, আলাপ আমি শেষ করতে চাই, আর আলাপটা দীর্ঘ করতে চাই না, যে নো মোর মিলিটারি, ব্যারাকে ফেরত তাড়াতাড়ি। সেনাবাহিনী আপনারা ব্যারাকে ফিরে যান এবং দেখুন বাংলাদেশের পরিস্থিতিটা কি ঘটে এবং বাংলাদেশের মানুষেরও দেখা উচিত যে বাংলাদেশে কি ঘটতে পারে এবং সেইটা আপনারা উদ্ধার করবেন। সেই দায়িত্বটা নিন। আমরা আশা করব সেটাই করবেন, কারণ আর নয়, আর দায় নেওয়া নয়। দায় নিলে আপনাদের আর কোনো মান মর্যাদা থাকে না। ইতিমধ্যেই মান মর্যাদা চলে গেছে, নানাভাবে আপনাদের মান মর্যাদা ভুলুণ্ঠিত করেছে। এই পিনাকিরাই ভুলুণ্ঠিত করছে বারবার। কাজেই এর কি কোনো জবাব দেবেন না আপনারা? আপনাদের কি কোনো অনুভূতি নেই? জবাব দিতে হবে। আপনারা জবাব দিন, জবাব দেওয়ার ব্যবস্থা নিন। হঠাৎ করে ডক্টর ইউনূস সরকার নিরুপায়, কিছু করার নেই। আসলে বাংলাদেশে ওয়ান কাইন্ড অফ ইনডিরেক্ট অভ্যুত্থান ঘটে গেছে। ইনডিরেক্ট কু অলরেডি টুক প্লেস। ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই, ইন্টারিম গভর্নমেন্টের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই। নিরুপায়, হতাশ, বাংলাদেশে একটা থমথমে অবস্থা। তাহলে কি ইউনূস সরকার পিছু হটেছে জানেন? না জানলে আমার আলোচনার মাধ্যমে জেনে রাখুন। ইউনূস সরকার নির্বাচন তো দূরের কথা, কিচ্ছু করতে পারবে না। তারা পিছু হটেছে, হার মেনেছে। হ্যাঁ, তাদের সামনে রাস্তা আছে। রাস্তা হচ্ছে জনগণের কাছে সাহায্য চাওয়া, যে আমরা পারছি না, ওয়াকার আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদের হাত পা বেঁধে ফেলেছে। ইউনূস যদি ছাত্র জনতার কাছে সরি বলে, এই যে নির্বাচনের রোডম্যাপ, এই যে ফাজলামিগুলো করেছে, নির্বাচনের রোডম্যাপ এটা একটা উস্কানি এবং ফাজলামি, এগুলো সব লাথি দিয়ে ফেলে দিয়ে ইউনূস যদি আবার জুলাইয়ের পক্ষে এসে ছাত্র জনতার কাছে হেল্প চায়, তাহলেই বাঁচতে পারে। নইলে ইউনূস সরকার পিছু হটেছে। দেশ এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। 1/11 আনুষ্ঠানিকভাবে ঘটেনি, 1/11 সব এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখবেন কিছুক্ষণের মধ্যেই বা কিছুদিনের মধ্যেই দেখবেন যে দৃশ্যপটে পুরোপুরি সেনাবাহিনী 1/11 ঘটে গেছে। এই জন্য আমাদেরকে জরুরি ভিত্তিতে 1/11 ঠেকাতে হবে। 1/11 ঠেকাতে ওয়াকারকে ধরতে হবে, সেনাবাহিনীকে আওয়ামী মুক্ত করতে হবে, ভারতের দালাল মুক্ত করতে হবে, সেনাবাহিনীকে সংস্কার করতে হবে, ভারতের দালাল মুক্ত হয়নি। ওরা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে। জেলে যেসব অফিসার আছে, সেনা অফিসার, তারা জেলে বসে এই হামলা অপারেট করেছে, জেলে বসে নির্দেশনা দিয়েছে, তোমরা এই করো, এইভাবে হামলা করো। অতএব এটা জনগণ মেনে নিবে না। দর্শক, আমার আজকের এই আলোচনার মূল টপিক বা মূল ফোকাস পয়েন্ট যে ইউনূস সরকার আসলে নিরুপায়। আপনারা ভিপি নূরের উপর হামলার পর বাংলাদেশের তোলপাড় আপনারা দেখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখেছেন। আমি প্রায় রাত 3টা পর্যন্ত সজাগ ছিলাম। এই বক্তব্য শুনছেন আপনার দিনে, হয়তো অনেকে আরো পরে শুনবেন। হামলা যখন হয়েছে ওই দিন রাত 3টা পর্যন্ত আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো দৃশ্যপটে দেখিনি। হোয়াট ডাজ ইট মিন? আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা ইজ ধৈঞ্চা, স্বরাষ্ট্র উপদেষ্টা কিচ্ছু না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে, তাকে হাত পা বেঁধে তার ক্ষমতা সেনাবাহিনী আগেই নিয়ে নিয়েছে এবং এটা 2-3 দিন আগে ঘটেছে। বিভিন্ন উপর হামলার 48 থেকে 50 ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ধৈঞ্চা, সে কিছু না, সে ফুসা। মূল হচ্ছে এখানে সেনাবাহিনী।
এই ঘটনা ঘটেছে বাংলাদেশে, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে, আপনি দেখেছেন যে ডক্টর আসিফ নজরুলের একটা ফেসবুক পোস্ট নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। তিনি যেটা লিখেছেন যে বিভিন্ন রোগের উপরে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং হাসনাত আব্দুল্লাহ বলেছেন স্যার এসে ফাইজলামি বাদ দেন, আপনার কাছে প্রতিবাদ জানানো, মানে জনগণ সবাই কমেন্ট সব নেগেটিভ। এবং ডক্টর আসিফ নজরুল ভিবিনুরের পুরনো বন্ধু, দেখেন স্যার শিক্ষক, আসিফ নজরুল আমাদেরও শিক্ষক, কিন্তু আমরা একসাথে কাজ করেছি, একসাথে নামাজ পড়েছি। ভিবিনুর, আসিফ নজরুল এরা একসাথে মিটিং করেছে, মিছিলও করেছে সহযোদ্ধার মতো। যখন আওয়ামী লীগ ভিবিনুরকে সকাল সন্ধ্যা পেটাতো, তখন এই আসিফ নজরুল দৌড়ে যেতেন জাফরুল্লাহ চৌধুরীদের নির্দেশনায়, চেষ্টা করেছেন অনেক। এর মানে বন্ধুর মতো সম্পর্ক ভিবিনুরের সাথে আসিফ নজরুলের। আসিফ নজরুল যারই দালাল হোক না কেন, এই ভিবিনুর মৃত্যুর মুখে আইসিইউতে আসিফ নজরুল দৌড়ে দেখতে গিয়েছেন, কিন্তু জনতার তোপের মুখে আসিফ নজরুল তিনি অনেকক্ষণ অবরুদ্ধ ছিলেন। এই বিষয়টা দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যায় না, আসিফ নজরুল যায়। আবার তিনি আসিফ নজরুল কি বলেন, তিনি আইন উপদেষ্টা। তিনি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা মিলে জোরালোভাবে বলতে পারতেন এই নৃশংস ঘটনার বিচার হবেই, আমরা দ্রুত বিচার করব, যারা ভিবিনুরের উপর হামলা করেছে সে পুলিশ হোক আর সেনাবাহিনী হোক, তাদেরকে গ্রেপ্তার করবো। সিসিটিভি ফুটেজ দেখে আওয়ামী লীগের কাজ ছিল এখানে, এবং কেন আওয়ামী লীগ পুলিশ এবং সেনাবাহিনী মিলে হামলা করেছে আমরা বিচার করব, এভাবে কিন্তু বলতে পারতো না। মানে আসিফ নজরুলের বক্তব্য দেখেছেন কতটা অসহায়। এই যে আপনারা তো গালাগালি করেন আসিফ নজরুলকে, যে তিনি উপদেষ্টা হয়ে তিনি তো হুঙ্কার গর্জন দেন, বিচারের কথা বলবেন, বিচার নিশ্চিতের ঘোষণা দিবেন, পদক্ষেপ ঘোষণা করবেন যে এই পদক্ষেপ নিচ্ছি, অমুক পুলিশকে অলরেডি স্ট্যান্ড রিলিজ, তিনি এগুলো বলবেন। তিনি তো সরকার প্রভাবশালী উপদেষ্টা না, তিনি না বলে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। কার মতো? রাজনৈতিক দলগুলোর এই ধরনের পরিস্থিতিতে প্রতিবাদ জানানোটা মৌলিক কোনো কাজ না, রাজপথে নেমে যাওয়াটা হচ্ছে মৌলিক কাজ। তাহলে প্রতিবাদ জানাবে কারা? প্রতিবাদ জানাবে হচ্ছে আমাদের মতো সুশীলরা, যদি আমি ওই কথিত সুশীল না, বিপ্লবী। মানে সুশীল যারা, সুশীল সমাজ বলে না 162 নাগরিকের বিবৃতি, মানে ওই 162 নাগরিকরা যে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কথা, যেটা বর্তমানে রাজনীতিবিদদের জন্য শোভনীয় নয়, ক্রিটিক্যাল মোমেন্টে, আসিফ নজরুল ওই সুরে কথা বলছেন। তা আপনারা তো আসিফ নজরুলকে গালাগালি করছেন। আসলে আসিফ নজরুল তো নিরুপায়, আসিফ নজরুল হাতে তো ক্ষমতা নাই, আসিফ নজরুল তো ধৈঞ্চা, ক্ষমতা তো এখন ওয়াকারের হাতে। অতএব সিভিলিয়ানদের হাত থেকে মিলিটারি ক্ষমতা নিয়ে গেছে ইনডিরেক্টলি। তো এই জায়গায় বিপ্লবী সরকার গঠন করতে হবে, কিছু করার নেই, সমাধান ওইদিকে। আসিফ নজরুল বেইমানি করেছেন, এখন কি জনগণ আসিফ নজরুলের পক্ষে দাঁড়াবে? এসে ওয়াকারকে সোজা করতে বিপ্লবীদের 2 ঘন্টাও লাগে না, ওয়াকার ভারতে দৌড়ি পালাবে, কোনো ব্যাপার না, ক্যান্টনমেন্ট ছেড়ে পালাবে, সৈনিকরা সঠিক লাইনে আছে, সমস্যা নেই। অতএব দর্শক, আসিফ নজরুলের এই অসহায়ত্ব প্রমাণ করে যে সরকার নিরুপায়। দর্শক, প্রেস সচিব দৌড়ে গিয়েছে, তিনি বলছেন যে নুরুর উপর হামলা নিন্দা, তদন্তের ঘোষণা। হ্যাঁ, তিনি অ্যাটলিস্ট তদন্তের ঘোষণা দিতে পেরেছেন, কিন্তু তারপরে দেখেন প্রেস সচিব দৌড়ে যায়, স্বরাষ্ট্র উপদেষ্টার খবর নাই। আর এই তদন্তের ঘোষণাটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা দিবেন না, প্রেস সচিব দেন। এর অর্থ কি? এর অর্থ আসলে পুলিশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন দিকের উপর ইউনূস সরকারের নিয়ন্ত্রণ নাই। ইউনূস সরকার এখন চালাচ্ছে সেনাবাহিনী, এবং বাংলাদেশে একটা ইনডিরেক্ট স্লাইড কু হয়ে গিয়েছে। অতএব জনগণ ইজ গেটিং রেডি, ওয়াকারের এবার জয় বাংলা করতে হবে, ওয়াকারকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলা নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা এই পুরো জিনিসটা ইনভেস্টিগেট করব। শুক্রবার